আজও মেহেরপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা। বিজেপির কঠোর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ। শূন্য রেখায় শিশু সহ অসংখ্য মানুষের মানবেতর জীবনযাপন। দ্রুত বিচার প্রক্রিয়ায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। সোহেল ও তার স্ত্রীর ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন কাল। আজ সরকারি দলের সংসদীয় দলের সভা। সার্বিক নিরাপত্তায় বেশ কিছু নিষেধাজ্ঞা ডিএমপির। বাবা মাকে ভরণ পোষণের আইন থাকলেও প্রয়োগ নেই বাস্তবে। বিধান দিয়ে নয়, প্রয়োজন সামাজিক ও মানবিক মূল্যবোধের, মত বিশ্লেষকদের। ডেঙ্গু প্রতিরোধের নাগরিকেরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, এবার হেমোরোজিক বা ডেঙ্গুতে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা দেখছেন চিকিৎসকরা। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগত জরিমানা করার কথাও বলেন তিনি। একই অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গুর সিজন চলে আসছে, কাজে আমরা এটা আগে থেকে আমরা এটাকে প্রতিহত করতে চাই এই অর্থে যে আপনাদের নিজ নিজ বাড়িতে আপনার খবর নেবেন। সবিনয়ে অনুরোধ করা হচ্ছে, র্যালি করা হচ্ছে, মাইকিং করা হবে, প্রশাসন থেকে বলা হচ্ছে। তারপরেও যদি আপনারা অসহযোগিতা করেন, তারপরে আইনের বাস্তবতা ঘটানো ব্যতিরেকে সরকারের হাতে আর কোনো। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ। আজও মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া 6 জনকে প্রতিরোধ করেছে বিজিবি জানায়, শনিবার ভোরে তেঁতুলবাড়িয়ার হাটপাড়া দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। এদের মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 1 শিশু রয়েছে। অবৈধ প্রবেশ কিংবা পুশিন মেনে নেওয়া হবে না জানিয়েছেন বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার। এর আগে শুক্রবার লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে 80 জনের বেশি মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়। সীমান্ত এলাকায় পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। এদিকে শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছে শিশু সহ অসংখ্য মানুষ। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও বিএসএফ তাদের ফিরিয়ে নিতে রাজি হয়নি। সীমান্তে পুশিনের বিষয়ে আরও জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। সাজু, সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? পুশিন ঠেকাতে বিজিবির তৎপরতা সম্পর্কে আমাদের জানাবেন। যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি নওগাঁ জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে। এই সীমান্তের পিছনেই আমার লক্ষ্য করবেন, পিছনে এই যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়াতে এখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি আমরা। এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই 17 জন নারী, পুরুষ ও শিশু সহ 17 জন দমন করেছে বাংলাদেশ। গতকাল পুশিং করা হয়েছিল, সেটি শক্ত হাতে দমন করেছে বাংলাদেশ বিজিবি, শক্ত হাতে দমন করেছে এবং স্থানীয়রা কিন্তু সেখানে সহযোগিতা করেছেন। তাদের বাংলাদেশে পুশিং করার বিষয়ে ঠেকাতে স্থানীয়রা সহযোগিতা করেছেন। তো আমরা দেখেছি গতকাল দিনভর এটি নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে কথা হয়েছে, বৈঠক হয়েছে, কিন্তু কোনো দিনভর কোনো সমাধান আমরা দেখতে পাই নাই। তবে রাতের বেলায় সন্ধ্যার পর থেকে স্থানীয়দের সরিয়ে দেওয়া হয়েছে এবং রাতে এই সকালে এসে তাদেরকে আর এই ঘটনাস্থলে তাদেরকে পাওয়া যায় না। তবে বিজিবির নওগাঁ 16 বিজিবি যে সিও রয়েছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে রাতে পুশ ব্যাক করা হয়েছে তাদেরকে, অর্থাৎ তাদেরকে ভারতের সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং ওই সীমান্ত আমরা লক্ষ্য করছি, পুরো যে নওগাঁ জেলার 3টি উপজেলায় যে সীমান্ত রয়েছে, এই পুরো সীমান্ত কিন্তু কঠোর নজরদারি রেখেছে বিজিবির। পাশাপাশি স্থানীয় মানুষেরাও সজাগ হয়েছে যে কোনোভাবেই যেন ভারত থেকে কেউ অনুপ্রবেশ না করতে পারে। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়রাও সজাগ হয়েছে। বিজিবি এরা তৎপর রয়েছে, টহলদারি জোরদার করেছেন এবং এটি নিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করছেন। আমরা একটু প্রত্যক্ষদর্শীর সঙ্গে আলাপ করবো যে আপনি তো কালকে ছিলেন এখানে, ধান কাটতেন, কি দেখেছেন এবং ঘটনা সর্বশেষ কি ছিল একটু যদি জানাতেন। আমরা সকাল 6টার দিকে এসে দেখি ধান খেতে কাজ করি, তো
অনেক মানুষ আমাদের জোরে বলবেন একটু। ইন্ডিয়ার থেকে অনেক মানুষ আসছিল, আটকার পরে ওই ইন্ডিয়ার ভিতরে নিয়ে যায় ঝোপের ভিতরে বসায়া রাখছে, রেখে আপনার বিএসএফ এলো, অনেকগুলো বিএসএফ এলো আইসা ওর ভিতর কতজনকে পাঠানো হয়েছিল? ওই 17 জন, 4 জন মনে হয় শিশু আর 4 জন মনে হয় মেয়ে, 6 জন মেয়ে আর মোট 17 জনকে পাঠানো হয়েছিল। জি। যে 17 জনকে পাঠানো হয়েছিল সেগুলো তারা কিন্তু বিভিন্নভাবে আমাদের সঙ্গে কথা হয়েছে। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিল, 15 বছর 20 বছর, এমনকি সেখানেই শিশুরা জন্মগ্রহণ করেছেন, এরপরও পুশিং করেছেন। এখানে তাদের আত্মীয় স্বজন রয়েছে, কেউ কেউ বলছেন বাংলাদেশে আত্মীয় স্বজন রয়েছে, তবে তারা বাংলাদেশের নাগরিক কিনা এটি কিন্তু যথেষ্ট প্রমাণ তারা দেখাতে পারেন নাই, এবং কি বৈধ উপায়েও তারা আসেন নাই, পুশিং করে এসেছিলেন। আর এই কারণেই কিন্তু তাদেরকে ঠেকানো হয়েছে, এবং বিজিবির যেটি দাবি তাদেরকে রাতে পুশব্যাক করা হয়েছে, ভারতের সীমান্তে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ এই অবস্থায় এখন পর্যন্ত এমনটি নওগাঁ সীমান্তে। সাজু, আপনাকে ধন্যবাদ। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার মামলার রায় কাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত বৃহস্পতিবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায়ের জন্য দিন ধার্য করেন। এর আগে গত সোমবার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। পরদিন চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে একদিনে 16 জনের সাক্ষ্য নেওয়া হয়। পরদিন আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে। গত 24 মে ট্রাইব্যুনালের 2 আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। এর আগে একই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। গেল 19 মে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসাকে প্রতিবেশী সোহেল ও স্বপ্নার বাসায় ধর্ষণ ও হত্যা করা হয়। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল বেলা 3টায়। আগামী 11 জুন বিএনপির নেতৃত্বাধীন সরকারের পক্ষে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করবেন। অধিবেশনের আগে আজ সরকারি দলের সংসদীয় দলের সভা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ কতদিন চলবে তা নির্ধারণ করা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেট কাঠামো অনুযায়ী মোট ব্যয় ধরা হতে পারে 8,83,000 কোটি টাকা। এর বিপরীতে মোট রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে প্রায় 6,36,000 কোটি টাকা। এদিকে সার্বিক নিরাপত্তায় সংসদ এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃদ্ধ বাবা মাকে ভরণ পোষণের বাধ্যবাধকতা আছে সন্তানের। 2013 সালের পিতামাতার ভরণ পোষণ আইনে দেয়া হয়েছে সেই অধিকার, আর তা না মানলে রয়েছে জরিমানা অথবা কারাদণ্ডের বিধান। তবে বাস্তবে এই অধিকারের তেমন প্রয়োগ নেই। সামাজিক, আর্থিক ও আবেগীয় কারণে আইনি জটিলতায় যান না বেশিরভাগ বাবা মা। তাই শেষ বয়সে অনেকের জীবন কাটে আর্থিক কষ্ট ও নিঃসঙ্গতায়। আমি বোতল কুড়াই, 20 টাকা কেজি বোতল, 1 কেজি বোতল কতটি হয়। এই দৃষ্টি সন্তানের প্রতি এক বাবার আক্ষেপের। 25 বছর ধরে ছেলে মেয়ে খোঁজ নেয় না বৃদ্ধ খোকনের। রাস্তায় বোতল আর কাগজ কুড়িয়েই দিন যায় তার। বসতঘর নেই, রাত কাটে এই রাস্তায়। আমার হাত ভাঙে গেছে, আমার পিঠ ফুলে গেছে, গাছেতে পড়ে গেছে। এখন আমি অচল, রাস্তাঘাটে বোতল কুড়াইয়া আমি কোনো রকম দিনমজুরে চলি। কদিন আগেই 500 টাকার জন্য ছেলেকে মোবাইল ফোনে কল দিয়েছিলেন বাবা, কিন্তু কল কেটে দিয়ে যোগাযোগ বন্ধ রেখেছে ছেলে। অথচ নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানকে আদর যত্নে বড় করেন। বৃদ্ধ বয়সে কষ্টের দিনগুলোতে পাশে নেই কেউ। এক ছেলে নরসন্ধি থাকে, তার স্ত্রীর সে থাকে, সে আমার কোনো খোঁজ খবর লয় না। দীর্ঘ 25 বছর ধরে মেয়েও খবর লয় না, কারণ আমি এই রাস্তায় পড়ে রয়েছি।
দুই ছেলের জনক হাফিজুল, বয়স ৮০ কোটায়। এই বয়সেও চালাতে হচ্ছে রিকশা। একজনকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন, কিন্তু সেই ছেলে খোঁজ নেয় না বাবার। আরেক ছেলে তার মতোই রিকশা চালান, তিনি বাবাকে কিছুটা সহযোগিতা করেন। ওরে আয় পাস করাইছি, টাকা পয়সা যা যাওয়ার গোটা তো গেছে বিয়ে করবো, দিলাম বিয়ে করাই দেওয়ার 1 বছরও ভাত খাইলাম না, একখানো দিন হয়ে গেল। দেশের এমন বাস্তবতায় ২০১৩ সালে পিতামাতার ভরণপোষণ আইন করা হয়। এই আইনে পিতামাতার ভরণপোষণের বাধ্যবাধকতা রয়েছে সন্তানের, এমনকি তাদের অবর্তমানে দাদা দাদি ও নানা নানিকেও ভরণপোষণের বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় হতে পারে অর্থদণ্ড বা কারাদণ্ড। ভরণপোষণ বলতে যেটি বোঝানো হয়েছে খাওয়া দাওয়া, বাসস্থান, বস্ত্র এবং তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, যেটি হচ্ছে সঙ্গ প্রদান। কোনো সন্তান জোর করে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবেন না। যে আদালত বিচার করবেন, আসামি দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে সর্বোচ্চ তিনি ৩ মাসের সাজা প্রদান করবেন, সাথে তিনি ১ লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করতে পারেন। আইন থাকলেও দেশে এ সংক্রান্ত মামলা ১%-এরও কম। এই আইনে পিতামাতা তার সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে, এর সংখ্যা কিন্তু আপনি ১% পাবেন না। সামাজিকভাবে এই সম্পর্কটা যাতে নষ্ট না হয়, এই জন্য আসলে তারা মামলায় যেতে চান না। আইনজীবীর খরচ থাকতে পারে, মামলা প্রত্যেক মাসে মাসে একটি ধার্য তারিখ পড়বে, এইসব বিষয়, এইসব জটিলতা বিষয় চিন্তা করে অনেক অসহায় পিতামাতা আসলে তার সন্তানদের বিরুদ্ধে মামলা করেন না। শুধু অবহেলাতেই সীমাবদ্ধ নয়, বাবা মাকে নির্যাতনের ঘটনাও ঘটছে। বর্তমান অস্থির সমাজ ব্যবস্থা ও মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনকেই কারণ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। সর্বস্তরের মানুষের কারো না কারো মধ্যে মূল্যবোধের অবক্ষয়গুলো আমরা দেখছি। পিতামাতা কিংবা আত্মীয় স্বজনের প্রতি যত্নশীল ভূমিকা পালনের প্রশ্নে মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে। এজেন্সি ভিত্তিক সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। শেষ বয়সে বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব আইন দিয়ে পরিমাপের নয়, বরং মানবিক মূল্যবোধের, বলছেন সমাজ বিশ্লেষকরা। নাজমুল হুদা, ডিভিসি নিউজ, ঢাকা। বিদ্যুতের দাম বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে খুব বেশি প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রভাব যাতে না পড়ে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। শনিবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বলেন, আমদানি নির্ভর হওয়া সত্ত্বেও সেই তুলনায় দাম বৃদ্ধি পায়নি। তিনি জানান, এরপরও বিদ্যুৎ খাতে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে সরকারকে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সময় লাগামহীন দুর্নীতি হয়েছে। বিদ্যুতের দুর্নীতির দুষ্টু চক্র থেকে বের হয়ে আসতে চেষ্টা করছে সরকার। বিগত ২০ বছরের জ্বালানি নীতিমালার মধ্যে যদি জ্বালানি উত্তোলনের নীতিমালাটা থাকতো, আমদানি নির্ভরতা, তাহলে কিন্তু আজকের বৈশ্বিক সংকটে আমরা এত বেশি আঘাতপ্রাপ্ত হতাম না, এত বেশি শঙ্কিত হয়ে পড়তাম না। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। মানে এখানে আমরা খেয়াল করব একই রকম প্রবণতা। আমাদের প্রায় সিংহভাগ খরচ এবং আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। এই কারণে বলতে পারি যে সবচেয়ে ভালনারেবল যে মানুষগুলো আছে তাদের পাশে সরকার বের করে নিয়ে আসছে, সরকার দাঁড়িয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত 11:24 কার্গো ভিলেজের 9 নম্বর গেট এলাকায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 15 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এর আগে গত বছরের অক্টোবরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। সে সময় ফায়ার সার্ভিসের 37টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। সে আগুন পুরোপুরি নেভাতে লেগে যায় 27 ঘন্টা। অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি, যমুনা সেতুর ওপর ও সেতুর সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকালেও যমুনা সেতুর টোল প্লাজা থেকে এলেঙ্গা পর্যন্ত রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এই মহাসড়ক ব্যবহারকারীর যাত্রীরা। পুলিশ বলছে, মহাসড়কের টাঙ্গাইল অংশের পুরো সড়কেই যানবাহনের চাপ রয়েছে। পাশাপাশি বৃষ্টি ও একাধিক সড়ক দুর্ঘটনার কারণে ধীর গতি রয়েছে। তবে যানজট পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত দক্ষিণের জানালা উদ্বোধন এবং নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরিকল্পনা তৈরি করছেন, উন্নয়ন করছেন, যেটা কিছুক্ষণ আগে ডক্টর বলে গেলেন যে প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টের পর প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট চলছে এই ঢাকা নগর। কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে, সেই বিষয়গুলো ইভালুয়েট করা দরকার এবং সেই বিষয়গুলোকে সামনে এগিয়ে যাওয়া দরকার। সিটি কর্পোরেশন নিঃসন্দেহে একটি স্থানীয় সরকারের একটা অংশ, স্বায়ত্ত শাসিত। পৃথিবীর সমস্ত নগরগুলো শাসিত হয় এই স্বায়ত্ত শাসিত কর্পোরেশন দ্বারা বা আপনার তার মেয়রের দ্বারা নির্বাচিত হন। সেই জায়গাগুলোতে আমার মনে হয় আরো গভীরভাবে চিন্তা করা দরকার, আরো দেশপ্রেমের সঙ্গে কাজ করা দরকার এবং সত্যিকার অর্থেই সেই কমিটমেন্ট থাকা দরকার, যে কমিটমেন্ট থেকে আমরা কাজ করতে পারি ভবিষ্যৎকে সুন্দর করবার জন্য। আমি কথা এখন আর বাড়াচ্ছি না, বক্তৃতা হওয়ার পরে দেওয়ার সুযোগ থাকবে না। না, সুযোগ না, আমার দরকার নেই, কারণ আমি আমার কথাটা আমি বারবার বলেছি। এখানে আসলে ঢাকা ঢাকা মহানগর তা আমাদের, যেটা সবাই বলেছেন, যেটা আসলে আমাদের বাস করার জায়গা। কিন্তু আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যেটা বাসযোগ্য মনে হয় না। আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই যে আপনার নিঃশ্বাস নেওয়া, যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই বিষয়ে যদি আমরা যদি বেরোতে না পারি, সেই প্রতিষ্ঠানগুলি যদি সামনের দিকে আনতে না পারি, তাহলে এতক্ষণ আমাদের তোর সাহেব যে সমস্ত স্বপ্নের কথা বললেন, স্বপ্নেই মনে হয় এখানে গেল। কারণ আমরা আসলেও কি আপনারা সেই মুক্ত বাতাস নিতে পারবো? আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, তখন আমরা প্রায় আসতাম আপনার বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গা পানি। আমি একটু আগেও একই অবস্থা, আপনার শীতলক্ষা তো প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? এই জন্য যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কিন্তু একই সঙ্গে সঙ্গে আপনাকে, যেটাকে আমরা বলি যে আপনার কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের আইন নিশ্চয় বলে গেলেন, প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যেন না হয়। কিছুক্ষণ আগেই আপনার ঢাকার কিছুদিন আগে আমাদের একটা আপনার ক্যাবিনেট মিটিং এর মধ্যে ঢাকা শহরের পানি নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের এখানে ওয়াসার এমডি সাহেব বসে আছেন সামনে। ঢাকা শহরের পানি খুব ভয়াবহ,